রাজ্যের এটা বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেনি। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েদের জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখন? এটা অযৌক্তিক কথাবার্তা, অতএব যেটা হলো দেখা যাক। এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে, তারপর দেখবো আমরা কি হয় করার যায়। দ্বিতীয় হচ্ছে যে পরেশ পালের মামলায় 1 আগস্ট পর্যন্ত এক্সটেনশন দিবে না। পরেশ পালের মামলাটা চলছে, আজকে আর্গুমেন্ট শুরু করেছে। সিবিআই বললো ওদের একটু টাইম লাগবে, জজ সাহেবেরও অন্য বেঞ্চ আছে। তো যাই হোক, আবার 18 তারিখে মামলা শুনবে। আবার 18 তারিখে ডেট আছে বলে ইয়েতে যে স্পেশাল কোর্ট আছে, স্পেশাল কোর্টকে বলেছে যে একটু ডেটটা এক্সটেনশন করে 1 আগস্টের ফার্স্ট উইকে ডেটটা রাখতে। এই যে অ্যাফোর্সেড ভ্যাকেন্সি বা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগ হওয়ার কথা ছিল, তাহলে সেটা মানা হলো না। আবার দ্বিতীয়ত যদি দেখেন যে আজকে আমাদেরই যারা যোগ্য সহকর্মীরা চাকরিহারারা রয়েছেন, তারা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী তো পরীক্ষায় বসার যোগ্য। এক তো আমরা পরীক্ষায় বসতে চাই না, পুনর্বহাল হতে চাই, কিন্তু যে নিয়মে যে বিধিতে আমার নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে তো তারা যোগ্য। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানে তাদের জন্য কোনো রুলস রেগুলেশনস ওখানে নেই। মানে আজকে 45%-এ যারা চাকরিতে বহাল আছে, 50% হওয়ার কারণে তারা পরীক্ষা বসতে পারবে না। RCI অ্যাপ্রুভড বিএড যারা করেছিল তারা যোগ্য হয়ে আজকে চাকরিতে বহাল আছে, তারা বসতে পারবে না। আবার যে ভ্যাকেন্সিতে প্রায় 100 জন আছে এখনও চাকরিতে বহাল, সেই প্রায় 100টা ভ্যাকেন্সি এখন অ্যাবলিশড হয়ে গেছে। তাহলে তারা কোথায় অ্যাপ্লাই করবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট বলছে যোগ্য হয়ে তুমি পরীক্ষায় বসতে পারবে, সেটাই বলবৎ করা হচ্ছে না। তারা যোগ্য হয়েও পরীক্ষার আগেই তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ তারা পরীক্ষাতেই বুঝতে পারবে না। তাহলে এটা কখনো জাজমেন্ট হতে পারে কি? আমরা তো সত্যি মানে খুবই হতাশ লাগছে যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আর একটা হাইকোর্টের জাজমেন্টের মধ্যে কন্ট্রাডিক্টরি পোর্শন রয়েছে। একজন বলছে বসতে পারবে, একজন বলছে না পারবে না। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী একেবারে আপনাদের চাকরি চলে যাওয়ার পরেই বলেছিলেন যে তিনি থাকতে কারোর চাকরি যেতে দেবেন না, এবং যে বিজ্ঞপ্তি আমরা দেখছি সেই বিজ্ঞপ্তি নিয়ে যখন আপনারা মামলা করলেন এবং এখন সেই মামলা খারিজ করে দেওয়া হচ্ছে, আপনি বলছেন যে অনেকেই রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা চাকরিতেই পরীক্ষাতেই বসতে পারবে না। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলেন সেটা তো কোথাও গিয়ে একেবারে। দেখুন, মুখ্যমন্ত্রী মানবিক কিনা সেটা বুঝতে আমাদের সময় লাগবে। কারণ মানবিক যদি তিনি হতেন তাহলে এত দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি, এত আন্দোলন করছি, কই আমাদের সঙ্গে তো একটিবার দেখা করলেন না। গতকালের আগে যে আমরা নবান্ন অভিযান করলাম সেখানে তো উনি আমাদের সঙ্গে দেখা করলেন না। তাহলে আমরা মানবিক যে বলবো তার কিছু নিদর্শন তো আমাদের লাগবে, জানতে হবে আমরা কোথায় নিদর্শন পাচ্ছি। আজকে তাদেরই দুর্নীতির জন্য তো আমাদের চাকরি গেল, এবং সেই দুর্নীতির দায়ে যখনই সরকারি আইনজীবী যিনি ছিলেন ওনাকে আমি বললাম আপনি দেখুন এসএসসিকে বলুন যারা যোগ্য হয়েও পরীক্ষায় বসতে পারছেন তাদের জন্য কিছু ব্যবস্থা করতে। উনি বললেন যারা পারছে না পারবে না, বসবে না, তোমার কি, তুমি কি পারছো না? এটা কখনো একজন আইনজীবীর কথা হতে পারে? এটা কখনো বলা যায় যে আজকে যোগ্য যারা পরীক্ষায় বসতে পারবে না, আমি যখন তাদের হয়ে বলছি তিনি এরকম উত্তর দিচ্ছেন? অবশ্যই সরকার চাইছে কোনোভাবে একটা পরীক্ষা নিয়ে দুর্নীতিটাকে যাতে ধামাচাপা দিয়ে দেওয়া যায় এবং যাতে মানে এই নিয়ে আর উচ্চবাচ্য না হয়। কিন্তু আমরা আমাদের যারা সহকর্মী যারা যোগ্য তাদেরকে কখনো পেছনে ফেলে দিতে পারি না, তাদের হাত ছেড়ে দিতে পারি না। কল্যাণ ব্যানার্জি বলছেন যে মেরিটে আসুন, মেরিটে আসতেই হবে। এই রায়ের পর তিনি দেখুন মেরিটেই তো আমরা চাকরি করছি, উনি কি করে বলেন মেরিটে আসুন? উনিও তো মেরিট নিয়েই আজকে আইনজীবী হয়েছেন। ওনার যদি আজকে বার কাউন্সিলের সদস্যপদ ক্যান্সেল করে দেওয়া হয়, তারপরে বলা হয় আবার পরীক্ষা দিয়ে আপনি বার কাউন্সিলের সদস্যপদ নিয়ে আসুন, উনি মানবেন না? হাইকোর্টে যাবেন নাকি সুপ্রিম কোর্টে যাবেন? এটা কখনো হতে পারে? তাহলে দুটো এরমভাবে কখনো তুলনা করা যায় না। যে আজকে তো চাকরি হারা হয়েছে আমার দোষে নয়, কোথাও কি বলেছে আমার দোষ? জিজ্ঞেস করুন আইনজীবীকে, উনি যদি বলতে পারেন
পারেন যে ওদের দোষেই ওদের চাকরি গেছে, মুখ খুলে কোনোদিন বলতে পারবে না, তাহলে সেই সৎসাহস কারোরই নেই, কারণ তারাও জানে যে দোষটা তাদেরই ছিল। তাহলে আজকে অন্যের দোষে আজকে আমরা দায়ী, সেই জায়গা থেকে যারা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী পরীক্ষায় বসার যোগ্য তাদেরকে আপনি বলছেন বসতে পারবে না, তো পারবে না, এটা কখনো একজন আইনজীবী বা একজন সরকারের আধিকারিকের কথা হতে পারে না। এবং সেই জায়গায় গিয়ে সরকারকেই এর ব্যবস্থা নিতে হবে এবং আলটিমেটলি পরীক্ষা নয়, পুনর্বহালের দাবি থাকছে এবং পুনর্বহালটা সরকারকে যে কোনো মূল্যে করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মিছিল করলেন বাঙালি অস্মিতা, যাতে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বাংলা ভাষা নিয়ে কটূক্তি করা হচ্ছে, এই নিয়ে কোথাও গিয়ে আপনারাও তো এতবার মিছিল করেছেন, বারংবার মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছেন, কালীঘাটে গিয়েছেন দেখা করতে, নবান্নে গিয়েছেন, কোথাও আপনাদের সঙ্গে দেখা করেননি, কথা বলেন? দেখুন, মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি দুজনেই আজকে মিছিল করছেন, সম্ভবত রাস্তায় হাঁটছেন এই বাঙালিদের প্রতি অত্যাচারের জন্য। তাদেরকে আমি বলতে চাইবো যে আমরা যারা যোগ্য চাকরিহারা আমরাও ম্যাক্সিমামই মানে 99% বাঙালি। তো আজকে আমরা বাঙালি, আপনারা তো আমাদের উপরে তো চরম অত্যাচার হলো এবং তার কারণ যারা রাস্তায় আজকে হাঁটছেন তারাই, কারণ তাদের দুর্নীতির জন্যই আজকে আমাদের অত্যাচারিত হতে হলো। তো আশা করব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই আমাদের বিচার চেয়ে এবং আমাদের জন্য যাতে পুনর্বহালের ব্যবস্থা রাজ্য সরকার করে, তাই তারা দুজন আমাদের সঙ্গেও রাস্তায় হাঁটুক এবং আমাদের ব্যানার নিয়েই হাঁটুক যে সরকারি দুর্নীতির কারণে আজকে আমরা চাকরিহারা এবং আমাদের পুনর্বহালের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের। এরপরে আপনারা কি পদক্ষেপ নিতে চাইছেন? আমরা এরপরে দিল্লিমুখী আন্দোলনে অগ্রসর হচ্ছি, আমরা দিল্লি দিকে রওনা হব এবং আমরা চাই যে সুপ্রিম কোর্ট ব্যাপারটা বুঝুক, একটা পুনর্বিবেচনা করুক এই রায়ের, ওপেন কোর্টের শুনানি হোক। নিশ্চয়ই টেন্টেড আর আনটেন্টেড তো পরিষ্কার সবার সামনে, তো সেই জায়গায় যারা টেন্টেড, যারা পরীক্ষায় বসতে পারছে না তাদেরকে আউট করে দিয়ে বাকি যারা বসার যোগ্য বলছে, তাহলে তাদের চাকরি কেন থাকবে না, এটাই তো আমরা বুঝতে পারছি না। তারা তো পরীক্ষাও দিতে পারবে না। না, তারা পরীক্ষায় বসতে পারবে না। আজকে যাদের পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, যাদের টাকা ফেরতের কোনো প্রশ্নই নেই, তারা চাকরিটা তাহলে কেন কেড়ে নেওয়া হলো? ওখানে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রতিষ্ঠানকে সাজা দিন, যারা প্রতিষ্ঠানের অধিকর্তা তাদেরকে সাজা দিন, সরকারকে সাজা দিন। আমরা কেন সাজা পাবো? আমরা তো সরকারের দুর্নীতির দায় নেব না। এই দুর্নীতি যাদের যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে পার্থ চ্যাটার্জি ছাড়া বাকি সবাই কিন্তু জেলের বাইরেই চলে এসেছে। দেখুন, এটাই তো আমাদের বিচার ব্যবস্থা। আমরা কেন বলছি যে সরকারি দুর্নীতি একদিকে আমাদের যুদ্ধের কারণ, অন্যদিকে হচ্ছে বিচার ব্যবস্থা দুর্বলতা। আজকে যারা শাস্তির যোগ্য, যারা ভুলটা করে তাদের শাস্তি হয় না, যারা নিরীহ, যারা মানে অতটা লাইমলাইটে থাকে না বা যাদের হয়তো প্রভাবশালী যারা নয়, তাদেরকেই তাদের ওপরেই শাস্তির করাটা পড়ে। তো সেই জায়গায় আমরা সত্যিই হতাশ যে আমরা কোনো জায়গায় অত্যাচারিত বা নিপীড়িত হলে তো বিচারালয়ের কাছেই আসবো, কিন্তু সঠিক বিচার থেকে কোথাও যেন এখনও আমরা বঞ্চিত। আরেকটা বিষয় যেটা হলো, যারা যারা এই তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী বা বিধায়ক পর্যন্ত বা একেবারে বুথের সভাপতি বা বুথের সদস্য, তারাও যে টাকাগুলো নিয়েছিল, কোথাও গিয়ে তারা কিন্তু আজকে খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরেও নি পর্যন্ত। এবং অনেকে তো এই টেনশনে বা এই প্রেশারে, অনেক বিধায়ক, এক দুজন তেহট্টের বিধায়কের কথা বলছে, তিনি মারাও গিয়েছেন। দেখুন, প্রথমত তৃণমূল হোক বা যেই হোক, যারা টাকা নিয়ে চাকরিগুলো দিয়েছিলেন, আজকে তাদের চিহ্নিত করা খুব জরুরি। তাদের শাস্তিটা সমাজের মানে চোখে একটা উদাহরণ হওয়া উচিত এবং তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেওয়া উচিত। আজকে তাদের জন্য তো আমাদের এই দশা, কারণ কেউ ইনস্টিগেট করবে যে চাকরি টাকা দিয়েই পাওয়া যাবে, তো সাধারণ যারা টেন্টেড ক্যান্ডিডেট আজকে তারা মানে একটা আঁকড়ে বাঁচার চেষ্টা মানুষ করে না, যে এখন তো সমাজে প্রচলিত এটাই যে টাকা ছাড়া চাকরি হয় না। তাহলে সেই জায়গায় হয়তো তারা ভেবেছে যে টাকা দিয়েই যদি চাকরি পেতে হয়, সেই জন্য টেন্টেড যারা আজকে তারা হয়তো টাকা দিয়ে চাকরিটা নিয়েছে, কিন্তু মেন কালপ্রিট তো তারা যারা টাকা দিয়ে চাকরির আশ্বাসটা দিয়েছে এবং চাকরিটা দিয়েছে, এবং তাদের শাস্তি হচ্ছে না, তারা ওই ঘুরেই বেড়াচ্ছে। এবং নতুন যে নিয়োগ, তাতে তো আবার টাকার ডিলিংস হবে, তাদের তো শাস্তি হয়নি, তাদের তো মনে সেই ভয়টা নেই, কারণ প্রশাসনিক ব্যবস্থা তো তাদের প্রতি কোনো রাগ বা তাদের প্রতি শাস্তির বিধান দিচ্ছে না, বা কোনো মানে এরকম তো কোনো কথাও বলা হচ্ছে না যে ভবিষ্যতে যাকে দেখতে পাবো তাকে আমরা সাজা দেব। মুখ্যমন্ত্রীও তো তাদের বিরুদ্ধে বলছেন না, তাহলে আজকে বলছেন কার বিরুদ্ধে? আজকে শুধু বলছেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে, আজকে শুধু বলছেন যে যোগ্য যারা তাদেরটা দেখে নেব, কথাও বলতে বসছেন না আমাদের সাথে। তাহলে আজকে শাস্তির বিধান যদি আসল মানে যারা ক্রিমিনাল তারা যদি না পায়,
তাহলে তো সমাজে এরকমটাই প্রচলিত হবে, আবার নতুন নিয়োগ হবে, আবার টাকা তুলতে শুরু করবে। আবার এই যে নিয়োগ প্রক্রিয়াও যদি হয় ভবিষ্যতে, যদি হয়, তাহলে সেটাও কি আদৌ টাকার ডিলিংস ছাড়া হবে? তো আদৌ স্বচ্ছভাবে হবে? তো প্রশ্ন থেকেই যায়।